আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। গণপরিষদের প্রয়োজন নেই জানিয়ে এনআইডি ও সংসদীয় আসন সীমানা পুনর্নির্ধারণ ক্ষমতা নির্বাচন কমিশনে রাখার সুপারিশ করেছে বিএনপি। জাতীয় ঐকমত্য কমিশনে এমন বেশ কিছু সংস্কারের সুপারিশমালা জমা দিয়েছে বিএনপি। জাতীয় সংসদ ভবনে স্থাপিত কমিশনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই সুপারিশ হস্তান্তর করেন। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ সহ কমিশনের অন্য সদস্যরা বিএনপির দেয়া সুপারিশমালা গ্রহণ করেন। এর আগে জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কারের সুপারিশ জমা দিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। এছাড়া আজ ঐকমত্য কমিশনে সংস্কার সুপারিশমালা জমা দেবে নতুন দল এনসিপি। সুপারিশ জমা শেষে কথা বলেন সালাউদ্দিন আহমেদ। আমাদের একটা সংবিধান আছে, সেই সংবিধানের হয়তো গণতান্ত্রিক চরিত্রটা বিনষ্ট হয়েছে, যার সাথে আমরা একমত নই, যার জন্য রাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক কাঠামোগুলো আমাদের বিনির্মাণ করা দরকার নতুনভাবে। সেই জন্য আমরা সংবিধানের ব্যাপক সংশোধনী এনেছি। যারা এই গণপরিষদের দাবি করছে তারাও তো 69টা প্রস্তাব দিয়েছে সংশোধনী, আমরা হয়তো তাদের চেয়ে একটু কম দিয়েছি। এগুলো আলোচনা করে আমরা একটা বৃহত্তর ঐক্যমতের ভিত্তিতে এসে সংবিধানের একটা ব্যাপক সংশোধিত সংবিধান পেতে পারি। সেই সংবিধানকে তারা নতুন সংবিধান বলতে পারে, আমাদের তো আপত্তি নেই, এখানে গণপরিষদের কোনো প্রয়োজন নেই। এখন তারা সেই রিপাবলিককে নতুন রিপাবলিক তাদের নামে ডাকতে পারে, আমাদের আপত্তি নেই। কিন্তু সেই আইডিয়াটা পুরো জাতির উপরে ইম্পোজ করাটা কতটা যুক্তিসঙ্গত সেটা আলোচনার দাবি রাখে। এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় স্থাপিত জাতীয় ঐকমত্য কমিশনে রয়েছেন আমাদের সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সাদেক, বিএনপি তো সুপারিশ জমা দিল, এনসিপি কখন দিচ্ছে? বিএনপি কিছুক্ষণ আগে সুপারিশ জমা দিয়েছে এবং আমাদের সাথে কথা বলেছে। এনসিপি 2টা থেকে 2:30টার মধ্যে এসে এখানে সুপারিশ জমা দেয় এবং আমাদের সাথে কথা বলার কথা রয়েছে। আপনাকে বেশ কিছু বিষয় জানিয়ে রাখতে চাই। আপনি নির্বাচন সংস্কার ব্যবস্থা নিয়ে কথা বলেছেন। এনআইডি তারা নির্বাচন কমিশনের আন্ডারে রাখতে, তারই সাথে এই নির্বাচন সংশ্লিষ্ট যারা অপরাধ করবে তাদের ক্ষেত্রে স্থায়ী কমিটির একটি সুপারিশ হয়েছে। স্থায়ী কমিটি তাদের বিচারের জন্য ব্যবস্থা নেবে, কিন্তু তারা বিএনপি বলছে যে আগে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ছিল সেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলই আগের মতো বহাল থাকুক। একটি বড় বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, সেটি চাই বিএনপি বলেছে যতগুলো রাজনৈতিক দলের যে সংস্কারের প্রস্তাবনাগুলো চূড়ান্ত হবে ঐকমত্যের মাধ্যমে, সেগুলো যেন আগামী নির্বাচনের আগে কোনোভাবেই বাস্তবায়নযোগ্য না হয়। বিশেষ করে নির্বাচনের পরে একটি গণতান্ত্রিক সরকারের মাধ্যমে সেগুলো পাশ করা হবে, সেগুলো বাস্তবায়ন করা হবে। কিন্তু এখানে আমরা যেটি জানি যে 166টি যে প্রস্তাবনা দেওয়া হয়েছে তার মধ্যে বেশ কিছু প্রস্তাবনা বলা হয়েছে যে গণভোটের মাধ্যমে এটা করা যায় কিনা, কিংবা অন্য কোনোভাবে সেগুলো নিয়ে কোনো অধ্যাদেশের মাধ্যমে সেগুলো নিয়ে আসা যায় কিনা, সেই বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে। কিন্তু সত্যিকার অর্থে বিএনপি এই বড় প্রস্তাবনার সাথে দ্বিমত পোষণ করেছে এবং বলেছে সংসদ নির্বাচনের আগে কোনোভাবে এগুলো যেন গৃহীত হওয়ার কোনো সুযোগ নেই। সালাউদ্দিন আহমেদ তিনি আরও বলেছেন যে পঞ্চম সংশোধনের আগের যে অবস্থা, সে আগের অবস্থাতে যদি ফিরিয়ে আনা হয় সেক্ষেত্রে কিন্তু যে সংশোধনীর যে মূল নীতিগুলো সেগুলো কিন্তু ফিরে আসে এবং সংবিধান তাদের কিন্তু সত্যিকারভাবে যে কাটাছেঁড়া করা হয়েছিল এই 17 বছরে সেগুলো থেকে মুক্ত পাবে বলে তারা মনে করছে। আরেকটি বিষয়, তারা সূচনায় বিশেষ করে সংবিধানের প্রারম্ভিকে যে 71-এর সাথে 24কে যুক্ত করে একটি প্রারম্ভিক তৈরি করার কথা রয়েছে সেটিরও বিরোধিতা করেছে বিএনপি এবং বলেছে যে 24-এর সাথে 71 আসলে খুব বেশি প্রাসঙ্গিক নয়। 71 বাংলাদেশের সূচনা লগ্নের কথা, 24 বাংলাদেশের একটি খণ্ডিত অংশ, সেটি অন্য কোনোভাবে স্বীকৃতি দেওয়া যায়, সেটি এই সংবিধানের সূচনা অংশে তাকে নিয়ে আসা যাবে না। তারা বলেছে যে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং অন্যান্য বিভাগের সাথে যে সংযোজন, সেই সংযোজনে অনির্বাচিত কোনো ব্যক্তিকে তারা চান না, যদিও টেকনোক্রেটের বিষয়ে তিনি কোনো কথা বলেননি। আরেকটি বিষয় তারা বলেছেন যে এই দুদকের যে ব্যবস্থা, বিদ্যমান যে ব্যবস্থা, দুদককে শক্তিশালী করার জন্য তারা বেশ কিছু ব্যবস্থা নিয়েছেন এবং সংবিধানের ধারা অনুযায়ী তারা চাচ্ছেন যে বিচার বিভাগে তাদের স্বয়ংসম্পূর্ণতা পাবে, বিচার বিভাগ প্রধান বিচারপতি সবকিছু নির্ধারণ করবেন। এই ছিল আসলে সর্বশেষ অবস্থা। সংসদ ভবন এলাকা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক। 5ই আগস্ট দেশের রাজনীতিতে পট পরিবর্তনের পর নতুন রাজনৈতিক দলের পাশাপাশি আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠনও। কেমন হলো এই দল, সামনেও বা কী করলে হয়ে উঠতে পারে শিক্ষার্থী বান্ধব, তা জানিয়েছেন ছাত্রদল ও ছাত্র শিবিরের 2 শীর্ষ নেতা।
আর অতি ডান বা অতি বাম কোনো দিকেই নয়, সবার সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে চান বলে জানিয়েছেন নতুন সংগঠনের সদস্য সচিব জাহিদ হাসান। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। 5 আগস্ট দেশের ইতিহাসে সর্ববৃহৎ গণ অভ্যুত্থানের পর দীর্ঘদিন চাপে থাকা রাজনৈতিক দলগুলো পুনরায় মুক্ত পরিবেশে ও প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পাচ্ছে। এর সাথে পিছিয়ে নেই সেই রাজনৈতিক দলগুলোর সাথে ছাত্র সংগঠনগুলোও। রাজনীতির প্রেক্ষাপটে এসেছে নতুন দল ও ছাত্র সংগঠন। নতুন ছাত্র সংগঠনকে স্বাগত জানিয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক বলেন, রাজনীতির মাঠে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ কতটা ইতিবাচক হলো তা সময় সাপেক্ষ। আগামীতে তার সংগঠন ছাত্রদল বুদ্ধিবৃত্তিক চর্চার দিকে ঝুঁকবে বলেও জানান ছাত্রদলের এ নেতা। নতুন যে ছাত্র সংগঠন আসলে সেটি সাধারণ শিক্ষার্থীর জন্য কতটুকু কল্যাণকর হবে এটি আসলে সময় সাপেক্ষ বিষয়। যে গত 15.5 বছর ধরে একটি খারাপ সময়ের মধ্যে আমরা অতিবাহিত হয়েছি। আমরা রাজপথে আন্দোলন সংগ্রামের বিপরীতে একটি বুদ্ধিভিত্তিক জায়গার যে রাজনীতিক, বিশেষ করে বিতর্ক, তারপরে হচ্ছে মনন সৃজনশীলতার কার্যক্রমের বিষয়গুলো আমরা খুব গভীরভাবে মনোযোগ দিচ্ছি। নীতি নৈতিকতা আর মূল্যবোধের স্থান থেকে শক্ত অবস্থানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল বলেন, ছাত্র সংগঠনগুলোর মধ্যে রাজনৈতিক মতানৈক্য থাকলেও সংগঠনগুলোর মুখোমুখি দাঁড়ানো উচিত নয়। কেউ গণতান্ত্রিক ছাত্র সংসদের এক ধরনের ফিলসফি আছে, অন্য অন্য ছাত্র সংগঠনগুলোর এক ধরনের বাম রাজনীতি একরকম। তো ওই জায়গা থেকে আমাদের মতানৈক্য থাকবে, এটা তো স্বাভাবিক বিষয়। এই জায়গায় ক্লাসের জায়গাটা তৈরি হওয়াটাই হচ্ছে সমস্যা। যখন কেউ মনে করে যে আমি হচ্ছে তার অপোনেন্ট এবং তাকে দমন করতে হবে, এটা তো সেই ফ্যাসিবাদী চিন্তা। সদ্য ঘোষিত জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব বলছেন, ছাত্রদের সংশ্লিষ্ট ইস্যু বা কখনো জাতীয় ইস্যুতে কথা বলবে এ সংগঠন। আমরা কেবলমাত্র ছাত্রদের সংশ্লিষ্ট ইস্যু এবং কখনো কখনো জাতীয় ইস্যু যেগুলোতে ছাত্রদের পক্ষ থেকে প্রস্তাবনা যাওয়া প্রয়োজন, আমরা ন্যাশনাল ইস্যুগুলোতে সেই প্রস্তাবনা দিতে চাই, যেটি বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের পক্ষে কাজ করবে। বাংলাদেশে যে অতি ডান এবং অতি বামের ক্লাশ, যে কালচারাল ক্লাশের মধ্য দিয়ে আমরা দীর্ঘ সময় ধরে যাচ্ছি, আমরা সেই দ্বন্দ্বে পা না দিয়ে বরং একটি মধ্যমপন্থী এবং ছাত্রদের জন্য সুবিধাজনক ছাত্রদের ছাত্র সংশ্লিষ্ট কাজকর্ম করবে এবং মধ্যমধারা ছাত্র রাজনীতি তৈরি করতে চাই। দেশের আগামীর গণতন্ত্র ও নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া হিসেবে মাঠের সক্রিয় সব ছাত্র সংগঠন অতি দ্রুত দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন চাই। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত সাবেক গাড়ি চালক আব্দুল মালেককে পৃথক 2 ধারায় 13 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক জাকারিয়া হোসেনের আদালত এই রায় দেন। 2021 সালের 15 ফেব্রুয়ারি অবৈধভাবে সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন করার অভিযোগে আব্দুল মালেকের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার এজাহারে বলা হয়, আসামি আব্দুল মালেক দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে 93,53,648 টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করেন। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ।